আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি পেয়েও শেষ পর্যন্ত মিস করেন মেসি। এই ঘটনায় চোটে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, তবে তার পায়ে জোড়া গোলে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ সেরার শিরোপা নিয়ে মেসি বলেন, বিশ্বকাপের যাত্রা সহজ নয়, সেটি মাথায় রেখেই মাঠে নামতে হয়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। আলজেরিয়ার পর অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের নায়ক লিওনেল মেসি টানা দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক জানালেন, পেনাল্টি মিসে মেজাজ খারাপ হয়েছিল তার। পেনাল্টি মিসের কারণে আমি মেজাজ হারিয়েছিলাম। ভাগ্য ভালো ছিল, তাই আমরা ম্যাচে ফিরতে পেরেছি এবং 3টি পয়েন্ট পেয়েছি। বিশ্বের সর্বোচ্চ মঞ্চের সবগুলো ম্যাচই কঠিন, তাই প্রস্তুতিও সেভাবেই নিয়ে থাকেন মেসিরা। এই ম্যাচটি বেশ কঠিন ছিল। আমাদের জানা আছে বিশ্বকাপের প্রতিটা প্রতিপক্ষ নিজেদের সেরাটা দিতে চায়। আমরাও তেমনই প্রস্তুতি নিয়ে মাঠে নামি। লিওনেল মেসির একেবারেই সহজ স্বীকারোক্তি, পেনাল্টি মিসে মেজাজ হারিয়েছিলেন তিনি। তবে তার দল ভালো করেই জানে কিভাবে কঠিন পথ পাড়ি দিতে হয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, AT&T স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র। লিওনেল মেসি আবারও দেখালেন কেন তিনি মাঠে নামলে সবার চাইতে আলাদা। নিজের শেষ বিশ্বকাপে প্রিয় তারকা যতবারই মাঠে নামে সেই সময়টুকু উপভোগ করুক, এমনটাই চাওয়া ভক্তদের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ডালাস থেকে ঢাকা, বুয়েনোস আয়ার্স থেকে বার্সেলোনা, আর্জেন্টিনার এই জয়ের উদযাপন যেন থামছেই না। আমি প্রকাশ করতে পারবো না, আমি কত আনন্দ পাচ্ছি। আনফরগেটেবল মানে ভুলতে পারবো না, ভাষায় প্রকাশ করার মতো না। আর মেসির আজকে রেকর্ড যে দেখলাম এবং টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি বাংলাদেশ, খুবই ভালো লাগছে। ডালাসের AT&T স্টেডিয়াম এভাবেই দখলে নিয়ে আর্জেন্টাইন সমর্থকরা জয় উদযাপন করেছে। We really admire him, and 5 goals in 2 games. Wow. We are proud of our number 10. Lionel Messi, always the same, always the show. Just want to say we admire him because after everything he has done, he's still doing it and he's still beating young guys. লিওনেল মেসি নিজের শেষ বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে সব মিলিয়ে মোট 5 গোল করে কেড়ে নিয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন। তার যারা ভক্ত সমর্থকরা রয়েছেন তাদের চাওয়া, শেষ সময়ের প্রতিটি ম্যাচই উপভোগ করুক মেসি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, AT&T স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র। চীন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। চীনের দালিয়ানে গতকালই প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছেছেন। আজকে থেকেই আসলে তার মূলত কার্যক্রম শুরু হচ্ছে এবং এর আগে মালয়েশিয়ায় তিনি সফর করেছেন। মালয়েশিয়ার পরে দালিয়ানে এসে তিনি অবস্থান নিয়েছেন এবং দালিয়ানে আজকে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে প্রথম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে চেয়ারম্যান এবং সিইও তাদের সাথে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং এই বৈঠকে আসলে অর্থনৈতিক বৈশ্বিক অর্থনীতি নিয়ে এবং বাংলাদেশে বিনিয়োগ বিষয়ে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান এবং সিইওর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন। এটি হচ্ছে আজকের দিনের দালিয়ানের প্রথম কর্মসূচি এবং এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন সেটি হচ্ছে যে আসলে দ্বিপাক্ষিক একটি বৈঠক রয়েছে, সেই দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি এবং সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেখানে একটি সম্মেলন রয়েছে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেখানে পরিবর্তনশীল বৈশ্বিক জলবায়ু এবং বৈশ্বিক পটভূমিতে জলবায়ুর নেতৃত্ব দানের বিষয়ক একটি অধিবেশনে তিনি যোগ দিবেন এবং বৈশ্বিক যে জলবায়ু সমস্যা, সেই সমস্যার নিরসনে এই বৈশ্বিক পটভূমিতে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সেখানে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তো এটা আসলে পর্যায়ক্রমিকভাবে এই অনুষ্ঠানগুলো, এই সম্মেলনগুলো বা এই বৈঠকগুলো এবং দ্বিপাক্ষিক সম্মেলন বৈঠক, যেটাই বলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান এবং সিইওর সাথে বৈঠক, এই
অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে আজকে দিনভর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বলা যায় যে ডালিয়ানে আজকে ব্যস্ত সময় কাটাবেন এবং এরপরে তিনি আসলে এই বেইজিংয়ে আসবেন এবং বেইজিংয়ে সেখানেও তার ব্যস্ত কর্মসূচি রয়েছে। জানেন যে 3 দিন ব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান এই চীন সফর করবেন এবং এই চীন সফরে আসলে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতেও তিনি অ্যাড্রেস করবেন। বিশেষ করে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় রয়েছে, যেমন বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজের কথা বলা হচ্ছে এবং আরও বেশ কিছু অর্থনৈতিক এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের বিষয়গুলো উঠে আসবে এই সব আলোচনায়। তো প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে যখন এই সম্মেলনগুলো করবেন তখন আমরা হয়তো আপনাদেরকে সবশেষ তথ্য জানিয়ে দিতে পারবো। সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সাভার ও আশুলিয়া থেকে 13 জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গতকাল থেকেই ঢাকা জেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক রাখা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়া শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ইনএইড টু সিভিল পাওয়ারের আওতায় সাভারে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে, জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কার্যালয় থেকে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। ফ্যাসিবাদ আবারও কচুরিপনার মতো উকি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আবারও দেশকে দিল্লির গোলাম হতে দেয়া হবে না বলেও জানান তিনি। গুম খুনের রাজনীতি দেশে আর ফিরে আসবে না বলেও জানান বিএনপির নেতা। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে বলেও জানান তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে প্রথম জামায়াতে ইসলামীর মিরপুর অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এছাড়া সকাল 8:30টায় ধানমন্ডি 32 এবং 9:30টায় যাত্রাবাড়িতে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেন দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনও সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান তারা। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।